Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটি থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকের টপিকটা হলো ফান্ডামেন্টাল রাইটস। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে কিছুদিন পরেই টেট এক্সাম আসছে, সিটেট আসছে, এসটিজিটি, আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেটার মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু রয়েছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের যে কনসেপ্টটা রয়েছে সেটা আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব? ফান্ডামেন্টাল রাইটসের প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপর কিছু ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রায় 50টার উপরে রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেব কনসেপ্ট, তারপর এমসিকিউ। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগও করতে পারো। আমাদের কাছে টেটের জন্য, টিপিএসসির জন্য এবং টিটিএ ডিসির জন্য কিন্তু নোটসও রয়েছে, সেটাও নিতে পারো। সেটাও নিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা তোমরা দেখে নাও, তারপর বাকি ডিটেলসগুলি বলে দিচ্ছি। তো আজকে কি পড়বো আমরা? ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা পড়বো। প্রথমেই দেখে নেব কনসেপ্ট, তারপর আমরা পড়বো কি এমসিকিউ। ওকে, তো আজকে ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই আমরা পড়ো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। তো প্রথমেই কনসেপ্ট আমরা দেখে নিই। তো এখানে কি রয়েছে? ভারতীয় সংবিধানের পার্ট 3-তে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার নিয়ে। তো ভারতের সংবিধানে যে পার্ট 3 রয়েছে, 3 নম্বর পার্টের মধ্যে আলোচনা করা হয়েছে কি মৌলিক অধিকার নিয়ে, ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন কথা হলো ভারতের সংবিধানে পার্ট 3 কোনটা? তো আগে তোমাদের বলে দিই, ভারতের যে সংবিধান রয়েছে সেটার মধ্যে পার্ট রয়েছে, আর্টিকেল রয়েছে। তো টোটাল পার্ট রয়েছে 22টা, 22 পার্ট রয়েছে। তার আন্ডারে রয়েছে এই 22-র মধ্যে রয়েছে আরও আর্টিকেল রয়েছে, যে কত নম্বর আর্টিকেল রয়েছে, যেরকম এখানে দেওয়া আছে 12 থেকে 35 নং ধারা রয়েছে, আর্টিকেল রয়েছে। তো টোটাল পার্ট তোমরা জেনে রাখবে, টোটাল ভারতীয় সংবিধানে টোটাল পার্ট রয়েছে 22টা। এই 22টার মধ্যে থেকে যে 3 নাম্বার পার্টটা রয়েছে, যেরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকম করে পার্ট 22 পর্যন্ত রয়েছে। তো আজকে যে ফান্ডামেন্টাল রাইটসটা রয়েছে, অর্থাৎ মৌলিক অধিকারটা আলোচনা করা হয়েছে কোন পার্টের মধ্যে? 3 নাম্বার পার্টের মধ্যে, পার্ট 3 এর মধ্যে। তো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কত নাম্বার পার্টে আলোচনা করা হয়েছে? পার্ট 3 আলোচনা করা হয়েছে। আর ভারতের সংবিধানে টোটাল পার্ট কয়টা রয়েছে? 22টা। 22টার মধ্যে থেকে 3 নাম্বার পার্টে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার নিয়ে, ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। ওকে, তো নেক্সট, ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নং ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। যে ভারতীয় সংবিধানের যে 12 থেকে 35 নং ধারা, 12 থেকে 35 যে আর্টিকেল রয়েছে, 2 নম্বর আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে মৌলিক অধিকার পার্ট 3 এর টোটাল পার্ট যেহেতু 22টা রয়েছে, 22টা থেকে 3 নাম্বার পার্টের মধ্যে আলোচনা করা হয়েছে মৌলিক অধিকার নিয়ে। আর এই 3 নাম্বার পার্টের মধ্যে কিছু আর্টিকেল রয়েছে, কয়টা রয়েছে? এই যে 12 থেকে 35টা, 12 থেকে মানে আর্টিকেল নাম্বার এই যে 12 থেকে 35 পর্যন্ত রয়েছে, সেটা মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে পার্ট 3 আন্ডারে। এই যে 12 থেকে 35 নং ধারাটা রয়েছে পার্ট 3 আন্ডারে, আর যেটার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, ভারতীয় সংবিধানে 6 প্রকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের মধ্যে মৌলিক অধিকার কয় প্রকার? 6 প্রকার। মৌলিক অধিকার 6 প্রকার কথা বলা হয়েছে। তো এই 6 প্রকার কী কী সেগুলি বলার আগে তোমাদের আমি বলে দিই, এই যে ভারতের সংবিধানে পার্ট 3-র মধ্যে যে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, আর পার্ট 3-র মধ্যে কয়টা ধারা রয়েছে? এই যে 12 থেকে 35 নং ধারা রয়েছে। এইগুলির মধ্যে টোটাল 6 প্রকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু কোনো এক সময় সেটা 6 প্রকার ছিল না, সেটা ছিল 7 প্রকার, যেটা পরবর্তী সময়ে একটা বাদ দিয়ে দিয়েছে। সেটা ছিল কি সম্পত্তির অধিকার। ওই যে অধিকারটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছে। তো 7টা থেকে বাদ দিয়ে কয়টা হয়েছে? 6টা। তো এখন বর্তমানে কয়টা মৌলিক অধিকার রয়েছে? 6টা মৌলিক অধিকার রয়েছে। তো আমাদের ভারতের সংবিধানে পার্ট 3 এর মধ্যে কিছু ধারা রয়েছে, যেটা হলো 12 থেকে 35 নং ধারা। তার মধ্যে রয়েছে 6 প্রকার মৌলিক অধিকার। কয় প্রকার রয়েছে? 6 প্রকার মৌলিক অধিকার রয়েছে, যেটা আগে ছিল 7 প্রকার, কিন্তু পরবর্তী সময়ে একটা বাদ দিয়েছে। কোনটা বাদ দিয়েছে?
সেটা হলো সম্পত্তির অধিকার, সেটা বাদ দিয়ে দিয়েছে। সেটা বাদ দিয়ে এখন বর্তমানে কয়টা রয়েছে? বর্তমানে রয়েছে 6 প্রকার মৌলিক অধিকার। আর সেই 6 প্রকার মৌলিক অধিকারগুলি কী কী সেগুলি আমরা দেখিনি। যেরকম সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। আর এই 6 প্রকার অধিকার, এই 6 প্রকার কি মৌলিক অধিকারের কথা আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে রয়েছে। আর এখন এই যে 6 প্রকার রয়েছে সেগুলি আমরা ডিটেলসে দেখে নিই, যে এই 6 প্রকারের মধ্যে যেরকম টপিকের মধ্যে যেরকম সাব টপিক থাকে, তো এরকম সেমভাবে এই 6 প্রকার মৌলিক অধিকারের মধ্যে আরও কিছু সাব টপিক রয়েছে। যেরকম সাম্যের অধিকারের মধ্যে কিছু রয়েছে, স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে, সেগুলি আমরা এখন দেখে নিই। ওকে, সো প্রথমে দেখে নেব সাম্যের অধিকার। প্রথম যেটা রয়েছে সাম্যের অধিকার, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সবার জন্য অধিকার, সবার জন্য সমান। আর যেটা হলো আর্টিকেল 14 থেকে 18, 14 থেকে 18 নংয়ের মধ্যে রয়েছে কি সাম্যের অধিকার। ওকে, 14 থেকে 18, যেহেতু আমরা জানি যে আমরা আগে স্লাইডের মধ্যে আমরা পড়েছি 12 থেকে 35 পর্যন্ত, 12 থেকে 35 পর্যন্ত হলো কি এই যে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে থেকে এই যে 14 থেকে 18 হলো সাম্যের অধিকার। আর তো এখন কোশ্চেন আসতে পারে যে 12 আর 13 কোথায় গেল, যে 12 আর 13টা কোথায় গেল। তো তোমাদের বলে দিই, এই 12 আর 13টা এটা হলো অনেক বড় একটা টপিক। তো ওইটা নর্মালি আমাদের টেটের মধ্যে আসে না। যদি ধরো তোমরা প্রিপেয়ার করবে ইউপিএসসি বা কোনো অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, ওইটার জন্য আসতে পারে, কিন্তু টেটের মধ্যে 12 এবং 13 থেকে সেটা আসে না। এখান থেকে সাম্যের অধিকার থেকেই আসে, যে 6টা রয়েছে সেটা থেকে এটা আসে সাম্যের অধিকার। এই যে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল নাম্বার 14 থেকে 18। ওকে, তো 14 থেকে 18 কী কী রয়েছে সেটা আমরা দেখিনি। তো সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, যেটা রয়েছে আর্টিকেল নাম্বার 14 থেকে 18। তো প্রথমে যেটা রয়েছে 14 নাম্বার, আইনের দৃষ্টিতে সাম্য ও সমান সংরক্ষণ, যেটা রয়েছে 14 নং ধারায়। 14 নং ধারা অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান, কেউ গরিব কেউ ধনী সেটা ম্যাটার করে না। কেউ যদি কোনো একটা ক্রাইম করে তো সেটাকে সেটার শাস্তিটা সবার জন্য সেম হবে। বেসিক্যালি এখানে বলেছে যে আইনের চোখে সবাই কি সমান, সবার জন্য সমান সংরক্ষণ। সেটা রয়েছে কত নং ধারায়? সেটা রয়েছে যে 14 নং ধারায়। নেক্সট 15 নং ধারা আমাদের কি রয়েছে? ধর্ম ইত্যাদি কারণে বৈষম্যমূলক আচরণ নির্দিষ্ট করেন, যে ধর্ম নিয়ে যদি কেউ বৈষম্যমূলক কোনো আচরণ করে সেটা করা যাবে না, সেটা নিয়ে নিষিদ্ধ করা হয়েছে। সেটা কত নং ধারাতে রয়েছে? 15 নং ধারাতে এটা রয়েছে, যে ধর্ম নিয়ে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। নেক্সট সরকারি চাকরির ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি, 16 নং ধারা। 16 নং ধারা অনুযায়ী বলা হয়েছে যে সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান, যে কেউ ছোট কেউ বড় বা কেউ এসসি এসটি ওবিসি জেনারেল এরকম কিছু থাকবে না, সবার জন্য সেম থাকবে। সবাই যেরকম ধরুন টেটের মধ্যে যে 90 সবাই 90 পেয়ে পাশ করবে, এরকম কিন্তু 16 নং ধারাতে অ্যাকর্ডিং দেওয়া রয়েছে। তারপরে তো আরও কিছু রয়েছে রুলস টুলস, কিন্তু অ্যাকর্ডিং টু দিস 16 নং আর্টিকেল, সেটার মধ্যে কি রয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান। নেক্সট অস্পৃশ্যতার বিলুপ, 17 নং ধারা। 17 নং ধারা রয়েছে কি? অস্পৃশ্যতার বিলুপ রয়েছে, আনটাচেবিলিটি। বেসিক্যালি এখানে বলেছে আগে কি ছিল, আগে এরকম যেরকম ডক্টর বি.আর. আম্বেদকর যখন মানে তাদের আমলে কি ছিল, যে টাচ করতে পারবে না, যে ছোট জাত বলা হতো, ডক্টর বি.আর. আম্বেদকরকে ছোট জাত বলা হতো, যে যারা বড় জাতে রয়েছে তারা টাচ করতে পারবে না এরকম। কিন্তু এখন 17 নং ধারাতে রয়েছে যে এরকম কোনো কিছু থাকবে না, যে কাউকে টাচ করতে পারবে না, কেউ একটা জায়গা থেকে জল খেলে সেখান থেকে অন্যরা এসে জল খেতে পারবে না, এরকম কোনো রুলস নেই। যে অস্পৃশ্যতার বিলোপ, যে এটার একদমই মানা করে দিয়েছে কত নং ধারাতে? 17 নং ধারাতে। নেক্সট উপাধি বিলোপ, উপাধি বিলোপ করা হয়েছে, যে কোনো উপাধি দেওয়া যাবে না, যেটা রয়েছে 18 নং ধারা। ফর এক্সাম্পল যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা কি বলি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে বিশ্বকবি এটা কি? এটা একটা উপাধি। তো এরকম উপাধি আমরা লাগাতে পারবো না। যেরকম সম্রাট অশোক, তো সম্রাট অশোক কি সম্রাট, যে এটা কি উপাধি লাগিয়েছে, সেরকম উপাধি আমরা লাগাতে পারবো না। তো 18 নং ধারাতে রয়েছে আমরা এরকম উপাধি কোনো এরকমভাবেই মানে আমরা নিজে থেকে আমরা লাগাতে পারবো না, উপাধি বিলোপ। তো এগুলি হলো সাম্যের অধিকার। যে 14 নং ধারাতে বলেছে আইনের দৃষ্টিতে সবাই সমান। তারপর 15 নং ধারাতে বলেছে যে ধর্ম নিয়ে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 16 নং ধারাতে বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান দৃষ্টিভঙ্গি করে সবাই সমান। ওকে, দেন অস্পৃশ্যতার বিলোপ, আনটাচেবিলিটি।
দেন রয়েছে 18 নং ধারাতে উপাধি বিলোপ, যে উপাধি লাগানো যাবে না, নিজে থেকে উপাধি লাগানো যাবে না। তো এটা হলো সাম্যের অধিকার। তো সাম্যের অধিকার কত নাম্বার থেকে স্টার্ট হয়? 14 নাম্বার থেকে স্টার্ট হয় 18 নাম্বার পর্যন্ত। আর কোনটা কোন ধারার মধ্যে রয়েছে সেটাও দেওয়া আছে। এখন এখান থেকে কোশ্চেন কিভাবে আসে, তো যেরকম 2021-এর মধ্যে একটা কোশ্চেন এসেছিল এই ফার্স্ট পার্টটা থেকে 14 নং ধারা থেকে। তো এখান থেকে বেসিক্যালি কোশ্চেন কীরকম আসে, বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। যেরকম যে এখানে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য সমান সংরক্ষণ, এটা কত নং ধারাতে বলা হয়েছে। তো আমরা যদি আনসারটা জানি যে এটা 14 নং ধারাতে আছে, তো আমরা আনসার করতে পারবো। বা এরকম দিতে পারে যে 16 নং ধারাতে নিচের অপশানগুলি থেকে কোনটার কথা বলা হয়েছে। অপশান যেরকম থাকলো সরকারি চাকরির ক্ষেত্রে, থাকলো উপাধি বিলোপ বা অন্য আরও কিছু থাকলো, তখন আমরা যদি জানা থাকে 16 নং ধারার আন্ডারে কি আছে, সরকারি চাকরির ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি, তো এটা আমরা আনসার করতে পারবো। বা এরকমও আসতে পারে নিচের অপশানগুলির মধ্যে থেকে কোনটা সাম্যের অধিকার, তো এখান থেকে একটা অপশান দিল বা অন্যগুলি থেকে একটা অপশান দিল, তো আনসার করতে পারবো আমরা। তো আমাদের সবগুলি সাম্যের অধিকার আন্ডারে কোনগুলি অধিকার আসে সেগুলি আমাদের জানতে লাগবে, এবং কোন অধিকার কোন ধারার আন্ডারে পড়ে সেটাও আমাদের জানতে লাগবে। এখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, তো এইগুলি ভালোভাবে তোমরা পড়ে নেবে। ওকে, সো নেক্সট রয়েছে 2 নম্বর, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, আর্টিকেল নাম্বার 19 to 22। আর্টিকেল নাম্বার 19 to 22। আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। ভালোভাবে বুঝতে গেলে একটু লেন্দি তো হবেই। ওকে, সো এনিওয়ে, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। এখন আমরা ফ্রিডম নিয়ে পড়বো, যে আমাদের যে ফ্রিডম, আমরা যখন জন্ম হয়েছি তো আমরা সাম্যের অধিকার পেয়েছি, সমানতার অধিকার পেয়েছি। জন্ম যেহেতু হয়েছে, আমাদের ফ্রিডম তো চাই, আমাদের স্বাধীনতা তো চাই, তো সেটারও কিছু অধিকার রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। তো সেটা শুরু হয়েছে আর্টিকেল নাম্বার 19 থেকে এবং শেষ হয়েছে 22 নম্বরে। 19 থেকে 22 নম্বরে যে আর্টিকেলগুলি রয়েছে সেটা কার আন্ডারে আসে, রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকারের আন্ডারে আসে। তো এটার মধ্যে কি কি আসে, প্রথমেই রয়েছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার, বসবাস করা, স্থায়ীভাবে বসবাসের, যে কোনো পেশা অবলম্বনের, সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা, যেটা রয়েছে 19 নং ধারা। দেখো 19 নং ধারার অনুযায়ী অনেকগুলি কাজ করা যাবে, অনেকগুলি স্বাধীনতা আমাদের রয়েছে। যেরকম প্রথম যে স্বাধীনতা রয়েছে সেটা হলো বাক ও মত প্রকাশের স্বাধীনতা। মানে আমরা কি, আমাদের যে আমরা কোনো একটা কথা, আমাদের কথা বলার স্বাধীনতা রয়েছে, আমরা কোনো একটা ওপিনিয়ন দেব, সেই ওপিনিয়নে দেওয়ার একটা আমাদের স্বাধীনতা রয়েছে, ফ্রিডম রয়েছে। যেরকম কোনো আমরা যদি অপোজিশন পার্টির বিরুদ্ধে কিছু একটা বলি, বা ধরো সরকার কিছু একটা নিয়ে বলি, যে আমাদের কোনো ওপিনিয়ন রয়েছে, কোনো সাজেশন রয়েছে, সেটা আমরা একদম ফ্রিলিভাবে দিতে পারবো। সেই ফ্রিডম আমাদের, সেই স্বাধীনতা আমাদের কাছে আছে, সেটা আমাদের জন্মগত অধিকার। তারপর রয়েছে সমবেত হওয়ার অধিকার, সেই অধিকারও আমাদের আছে। বসবাস করা ও স্থায়ীভাবে বসবাসের, মানে বসবাস করার অধিকার। আমরা যেরকম আমরা কি ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়াতে আমরা কি ভারতবর্ষে কি আমরা যেহেতু এখানে জন্ম হয়েছি, তো আমরা এখানে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করার অধিকার আমাদের রয়েছে। তারপর যে কোনো পেশা অবলম্বনে, মানে যে কোনো পেশা, এখন আমরা যদি কি আমরা টিচার হতে চাই, আমরা সেটা হতে পারবো, মানে সেই অধিকার আমাদের রয়েছে। এখন জব পায় না পায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কথা হলো কি, আমরা টিচার হতে চাই, বা কেউ ডান্সার হতে চায়, কেউ আরও অনেক পেশা রয়েছে, যে যেটা হতে চায় সেটার জন্য সে হওয়ার অধিকারই রয়েছে। যেহেতু এই ইন্ডিয়াতে, ভারতবর্ষে আমরা জন্ম হয়েছে, সেই অধিকার আমাদের কাছে রয়েছে, সেই স্বাধীনতা রয়েছে আমাদের কাছে, আমরা কি হতে চাই, কোন কাজটা করতে চাই। সমিতি ও সংঘ গঠনের অধিকার, যে আমাদের কাছে এই অধিকারটা রয়েছে, যে কোনো একটা সমিতি বা কোনো একটা সংগঠন আমরা গঠন করব, সেটার অধিকার আমাদের রয়েছে। কিন্তু আমাদের আবার এটা মনে রাখতে লাগবে যে আমরা সংগঠন করব, কিন্তু কারো যাতে এটা ক্ষতি না হয়, অন্য কাউকে প্রবলেম না করে, অন্য কারো ক্ষতি না করে আমরা কোনো সমিতি বা সংগঠন করতে পারবো। আর এই সবগুলি কাজ রয়েছে 19 নং ধারার আন্ডারে। ওকে, তো 19 নং ধারাটা যে রয়েছে, আর্টিকেল নাম্বার 19 যে রয়েছে, সেটার আন্ডারে কিন্তু অনেকগুলি কাজই আসে, অনেকগুলি ফ্রিডমই আমাদের রয়েছে। ওকে, নেক্সট রয়েছে অপরাধী দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে সংরক্ষণ, যেটা রয়েছে 20 নং ধারা। 20 নং ধারাতে রয়েছে। তো 20 নং ধারার অ্যাকর্ডিং যে অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে সংরক্ষণ রয়েছে। যেরকম ধরুন যে কোনো একটা ছেলে একটা দোষ করলো, একটা ক্রাইম করলো, বা একটা মেয়েও করলো, কিন্তু ওই মেয়েটা বা মহিলাটা তখন প্রেগনেন্ট রয়েছে। আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, প্রেগনেন্ট রয়েছে, তো তার গর্ভে সন্তান রয়েছে। তো সন্তান যেহেতু রয়েছে, তার তো বাঁচার অধিকার আছে, তার কিছু ফ্রিডম আছে। তো তার জন্য কি হয়, যে ওই মহিলার ক্ষেত্রে, যে প্রেগনেন্ট রয়েছে তার ক্ষেত্রে কি হয়, ওই দোষীটা একটু কমানো হয়, বা ওই শাস্তিটা একটু কমানো হয়। তো তার বিষয়ে কিছু সংরক্ষণ রয়েছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। তো অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার যে বিষয় সংরক্ষণ,
সেটা রয়েছে 20 নং ধারা। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, প্রাণ ও দৈহিক স্বাধীনতা সংরক্ষণ 21 নং ধারা, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। 21 নং ধারার অনুযায়ী যে প্রাণ ও দৈহিক স্বাধীনতা সংরক্ষণের অধিকার আছে, যে প্রাণ ও দৈহিক স্বাধীনতার সংরক্ষণ রয়েছে। এটা কত নং ধারা? 21 নং ধারা। বিভিন্ন কারণে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণ, যে বিভিন্ন কারণে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে যে সংরক্ষণ রয়েছে সেটা হলো 22 নং ধারাতে। কত নং ধারাতে রয়েছে? 22 নং ধারাতে। তো এগুলি ছিল স্বাধীনতার অধিকার, যেটা শুরু হয়েছে 19 থেকে এবং শেষ হয়েছে 22। তো স্বাধীনতার যে অধিকারটা রয়েছে 19 থেকে 22 নং আর্টিকেল পর্যন্ত রয়েছে, রাইট টু ফ্রিডম। তো এখান থেকে ওর বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, যেরকম 22 নং ধারার মধ্যে কোনটা রয়েছে, বা দিয়ে দিল প্রাণ ও দৈহিক স্বাধীনতার সংরক্ষণ সেটা কত নং ধারাতে রয়েছে, বা স্বাধীনতার অধিকার এর যে অপশন দিল, 4টা অপশন দিল, এখান থেকে একটা অপশন দিয়ে দিল, বা এখান থেকে একটা অপশন দিল, অন্য একটা থেকে একটা অপশন দিল। তো তারপর কোশ্চেন বললো যে স্বাধীনতার অধিকার নিচের কোনটা স্বাধীনতার অধিকার। তো এই আমরা যদি জানি যে স্বাধীনতার অধিকার আন্ডারে এগুলি আসে, তাহলে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। তো এগুলি খুবই ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যে এগুলিও ইম্পর্টেন্ট পার্ট বা ধারাগুলিও ইম্পর্টেন্ট, কোনটার আন্ডারে আসে সেটাও ইম্পর্টেন্ট, সবটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, ইম্পর্টেন্ট পার্ট, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তারপর রয়েছে 3 নম্বর, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লুটেশন। ওকে, আর্টিকেল নাম্বার 23 to 24, 23-24 যে আর্টিকেলটা রয়েছে সেটা কোনটার আন্ডারে আসে? শোষণের বিরুদ্ধে অধিকার। ওকে, শোষণের বিরুদ্ধে অধিকার। তো কী রয়েছে এখানে? দুইটাই রয়েছে। এই দুইটা কি? প্রথম হলো 23 নং ধারার অ্যাকর্ডিং কি বলেছে? মানুষ ক্রয় বিক্রয় ও বেকার কাটানো নিষিদ্ধ করুন। মানে মানুষ ক্রয় বিক্রয়, যে মানুষকে কি হয়, হিউম্যান ট্রাফিকিং হয়, অনেক জায়গায় শোনা যায় যে এইটা একদমই নিষিদ্ধকরণ, এটা ইললিগ্যাল। তো এটা 23 নং ধারাতে আছে, যে এরকম কোনো মানুষকে যে হিউম্যান ট্রাফিকিং করলো, বা কোনো বাচ্চাকে নিয়ে গেল, বা কোনো মানুষকে নিয়ে গেল, কোনো মানে এরকম হয় না যে এক কান্ট্রি থেকে এক কান্ট্রিতে আরেক কান্ট্রিতে, বা এক স্টেট থেকে আরেক স্টেটের মধ্যে মানুষ বিক্রি করে দেয়, ছোট বাচ্চাদের বিক্রি করে দেয়, মেয়েদের বিক্রি করে দেয়। তো এই যে জিনিসটা করা, এটা একদমই নিষিদ্ধকরণ, এটা ইললিগ্যাল, এটা 23 নং ধারাতে রয়েছে। ওকে, বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করেন, যে কোনো বিপজ্জনক কাজের মধ্যে যে শিশুদের নিয়োগ করবেন এবং তাদের দিয়ে কাজ করাবেন সেটা নিষিদ্ধ করুন, সেটা রয়েছে 24 নং ধারাতে রয়েছে। তো 23 নং ধারাতে কি রয়েছে? যে মানুষকে যে ক্রয় করবে বা বিক্রয় করবে, মানুষকে কেনা বেচা, এটা বা হিউম্যান ট্রাফিকিংয়ের যে ব্যাপারটা, এটা বা তাদেরকে নিয়ে কাজ করানো, সেটা একদমই নিষিদ্ধকরণ, সেটা ইললিগ্যাল, যেটা 23 নং ধারাতে রয়েছে। এবং 24 নং ধারাতে রয়েছে শিশুদের কোনো বিপজ্জনক কাজের মধ্যে তাদের নিয়োগ করে তাদেরকে কাজ করানো, সেটা নিয়োগ করা, সেটা নিষিদ্ধ করা রয়েছে, এটাও একদমই ইললিগ্যাল। তো এটা দেওয়া রয়েছে কি 24 নং ধারাতে। তো এটা ছিল শোষণের বিরুদ্ধে অধিকার। নেক্সট 4 নম্বর। আচ্ছা, 4 নম্বরটা বলার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠচমুনিতে, তো আমরা আমাদের কোচিং সেন্টারে নতুন একটা ব্যাচ শুরু করছি, যেটা হলো আগামীকালকে থেকে ক্লাসটা স্টার্ট হবে, যেটা হলো আমাদের এই সেশনে 12 নম্বর ব্যাচ, টেটের জন্য, টেট 1 এবং টেট 2 এর জন্য 12 নম্বর ব্যাচ, যেটা আগামীকালকে অর্থাৎ শনিবার থেকেই কিন্তু ক্লাসটা স্টার্ট হচ্ছে দুপুর 12টা থেকে। এই ব্যাচটা থাকবে শনিবার এবং রবিবারে ব্যাচ দুপুর 12টা থেকে, যার মধ্যে তোমরা অনেকেই অলরেডি এডমিশন হয়ে গেছো। তো যারা এডমিশন হয়ে গেছো, তো তোমরা কালকে 12টার মধ্যে চলে আসবে, 12টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর যারা এখনও এডমিশন হওনি, তোমরা ক্লাস করতে চাও, তো তোমরা কালকে আমাদের কোচিং সেন্টারে চলে আসো এবং সেখানে ক্লাস করে যদি ভালো লাগে, নোটসটা দেখে যদি ভালো লাগে, তবেই তোমরা এডমিশনটা নিতে পারো। আর কোনো কনফিউশন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর এডমিশন প্রসেসটা কি সেটাও আমি বলে দেবো, আগে তোমরা ক্লাসটা দেখে নাও, একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তারপর এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। বা তাছাড়া তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেও তোমরা জেনে নিতে পারবে এডমিশন প্রসেসটা। ওকে, তো আগামীকালকে থেকে কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করছি, তো দুপুর 12টা থেকে। যারা ক্লাস করতে চাও দুপুর 12টায় তোমরা চলে আসো, ক্লাস করে দেখো, ভালো লাগলে তোমরা এডমিশনটা নিতে পারো। ওকে, এখন ক্লাসটা কন্টিনিউ করছি। তো এখন হলো 4 নম্বর, ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। আর্টিকেল নাম্বার 25 থেকে 28 পর্যন্ত রয়েছে। তো এই স্বাধীনতার মধ্যে এই অধিকারের মধ্যে কি রয়েছে, কি স্বাধীনতা রয়েছে? ধর্মীয় স্বাধীনতা রয়েছে, যে আমাদের রিলিজিয়ন নিয়ে আমাদের কিছু স্বাধীনতা রয়েছে, আমাদের কিছু অধিকার রয়েছে। তো কি রয়েছে? প্রথম হলো
বিবেকের ও অবাধের ধর্ম অবলম্বনের স্বাধীনতা 26 নং ধারাতে রয়েছে। 26 নং ধারাতে কি রয়েছে, যে বিবেকের ও অবাধের ধর্ম অবলম্বনের স্বাধীনতা রয়েছে, যে আমরা কোন ধর্মটা আমরা নেব, যে আমরা কি মুসলিম ধর্ম নেব, হিন্দু, খ্রিস্টান বা আরও যা যা ধর্ম রয়েছে কোনটা নেব, সেটা চুজ করার অধিকার আমাদের কাছে রয়েছে। যে এখন আমি হিন্দু, এখন যদি আমি মুসলিম ধর্ম নিতে চাই আমি নিতে পারবো, সেই অধিকার আমার কাছে আছে। ওকে, তো এটাও 26 নং ধারাতে রয়েছে। নেক্সট, ধর্ম বিষয়ে কার্য পরিচালনার স্বাধীনতা, যে ধর্ম বিষয় নিয়ে যে কার্য পরিচালনা করব সেই স্বাধীনতা আমার কাছে রয়েছে 26 নং ধারাতে। এই যে 26 নং ধারার অ্যাকর্ডিং ধর্ম বিষয় নিয়ে যে কোনো কাজ পরিচালনা করব সেটার কি স্বাধীনতা আমাদের রয়েছে। যেরকম আমি হিন্দু, তো এখানে আমি যদি চাই যে আমার ধর্ম নিয়ে আমি কিছু কার্য পরিচালনা করব, আমি কোনো একটা আশ্রম করব বা কোনো একটা কাজ করব, তো সেই স্বাধীনতাটা কি আমাদের কাছে রয়েছে, বা অন্যান্য যে ধর্ম রয়েছে সবার কাছে কি রয়েছে, এই অধিকারটা রয়েছে, এই স্বাধীনতা রয়েছে 26 নং ধারার অ্যাকর্ডিং। নেক্সট, ধর্মের বা ধর্মীয় প্রতিষ্ঠান বৃদ্ধি বা পোষণের জন্য কর না দেওয়ার স্বাধীনতা রয়েছে 27 নং ধারা অ্যাকর্ডিং। 27 নং আর্টিকেল যে রয়েছে 27, আর্টিকেল নাম্বার 27 অর্থাৎ 27 নং ধারার অ্যাকর্ডিং, যে ধর্মের জন্য বা ধর্মীয় যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলি বৃদ্ধির জন্য বা সেগুলি চালানোর জন্য, সেগুলি আরও ডেভেলপ করার জন্য, আরও সেগুলি পোষণের জন্য মানে চালানোর জন্য যে ট্যাক্স দিতে হয় না। যেরকম আমরা কোনো যদি একটা বিজনেস করি তাহলে কি হয়, আমাদের ট্যাক্স দিতে হয়। আমরা কোনো একটা আমরা তো জায়গা কিনেছি, জায়গাতে থাকছি, তো সেটারও কী করতে হয়, সেটা ট্যাক্স দিতে হয়। কোনো একটা দোকান করলাম, ট্যাক্স দিতে হয়। কিন্তু কোনো ধর্মীয় যে প্রতিষ্ঠান রয়েছে সেটা চালানোর জন্য বা সেটা বৃদ্ধির জন্য বা বেসিক্যালি ধর্মীয় যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলি বা কোনো মন্দির টন্দির সেগুলি কী হয়, কর দিতে হয় না। ওকে, কর না দেওয়ার স্বাধীনতা রয়েছে, মানে কর দিতে হয় না, সেই স্বাধীনতাটা রয়েছে। সেটা কত নং ধারাতে রয়েছে, 27 নং ধারাতে রয়েছে। কতগুলো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়ার বিষয়ে স্বাধীনতা, যে কতগুলো প্রতিষ্ঠানের মধ্যে যে ধর্মীয় শিক্ষা নিয়ে কি করবে, মানে ধর্মীয় ব্যাপার নিয়ে শিক্ষা দেবে, সেই স্বাধীনতাটাও কিন্তু রয়েছে। ওকে, যেটা রয়েছে 28 নং ধারাতে। 28 নং ধারার অ্যাকর্ডিং কিছু কিছু প্রতিষ্ঠানের মধ্যে যে ধর্মীয় শিক্ষা দেবে, তার নিজস্ব ধর্ম নিয়ে শিক্ষা দেবে, সেই বিষয়েও স্বাধীনতা রয়েছে, যেটা রয়েছে 28 নং ধারাতে। ওকে, তো এটা ছিল ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা হলো 25 থেকে 28, আর্টিকেল নাম্বার 25 থেকে 28। ওকে, আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট, 5 নম্বর, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল নাম্বার 29 to 30। 29 থেকে 30 নং ধারার মধ্যে রয়েছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, যে আমাদের যে কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে এবং আমাদের শিক্ষার অধিকারও আমাদের কাছে রয়েছে। ওকে, এটার মধ্যে দুইটা আছে। তো প্রথমটা কি, সংখ্যালঘুদের ভাষা, লিপি বা সংস্কৃতি সংরক্ষণ, মানে সংখ্যালঘু, এখন সংখ্যালঘু কাদের বলা হয়, যে মাইনরিটি বলতে পারো। যে আমাদের যে ইন্ডিয়ার মধ্যে কি মেজরিটি হিন্দু, আর হিন্দু ছাড়াও আরও অনেক ধর্ম রয়েছে, খ্রিস্টান রয়েছে, মুসলিম রয়েছে, জৈনিজম রয়েছে, তো অনেকগুলি রয়েছে। তো তারা মানে মেজরিটিতে কি, ফর এক্সাম্পল যে 100%-এর মধ্যে 80 to 90% কি হিন্দু, আর বাকিরা রয়েছে অন্যান্য, এরকম আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। ওকে, তো তাদের কি সংখ্যালঘু, মানে যারা তুলনামূলক কম থাকে তাদেরকে কি বলা হয়, মাইনরিটি, অর্থাৎ সংখ্যালঘু। তো এই যে মুসলিম, তারপর জৈনিজম, খ্রিস্টান রয়েছে, তাদেরকে সংখ্যালঘু বলা হয়। তো তারা যেহেতু কম রয়েছে, সংখ্যায় কম রয়েছে, তো তাদের জন্য যে ভাষা বা তাদের যে লিপি রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, সেটা সংরক্ষণ করার জন্য তাদের কাছে অধিকার রয়েছে। তারা তাদের ভাষা নিয়ে, যে এরকম ত্রিপুরার মধ্যে রয়েছে বা অন্যান্য স্টেটের মধ্যে রয়েছে, যে মুসলিম তারপর যে খ্রিস্টান তারা রয়েছে, তাদের জন্য বা অন্যান্য ধর্মগুলি যারা বেসিক্যালি সংখ্যালঘু রয়েছে, তাদের যে নিজস্ব ভাষা রয়েছে, তাদের যে লিপি রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের কালচারটা রয়েছে, সেটা সংরক্ষণের অধিকার তাদের কাছে আছে। আর সেটা কত নং ধারাতে রয়েছে, সেটা 29 নং ধারাতে রয়েছে। 29 নং ধারাতে এটা রয়েছে। নেক্সট, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় সংখ্যালঘুদের অধিকার, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় সংখ্যালঘুদের অধিকার। ওকে, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের কাছে কিছু অধিকার রয়েছে। যেরকম খ্রিস্টানের দেখবে আলাদা স্কুল থাকে, কলেজ থাকে, বা এরকম আরও কিছু রয়েছে। যেরকম মাদ্রাসার মধ্যে কি হয়, যে তাদের কোরআন বা মুসলমানদের যে কোরআন বা এগুলি সম্পর্কে কি হয়, শিক্ষা দেওয়া হয়। তো তারা কি করতে পারে, সংখ্যালঘুদের কাছে অধিকার রয়েছে, তারা নিজস্ব কি করবে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবেন, নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন এবং সেটা পরিচালনা করতে পারবেন। আর সেটার মধ্যে তাদের যে নিজস্ব ধর্ম রয়েছে বা ভাষা, লিপি, এগুলি নিয়ে তারা কি করতে পারবেন, তাদের শিক্ষা দিতে পারবেন। তো সংখ্যালঘুদের কাছে সেই অধিকারটা রয়েছে, যেটা হলো 30 নং ধারার অ্যাকর্ডিং। তো 30 নং ধারাতে কি রয়েছে,
30 নং ধারার অ্যাকর্ডিং যে সংখ্যালঘুদের কাছে অধিকার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবেন এবং সেটা পরিচালনা করতে পারবেন, সেই অধিকার তাদের কাছে রয়েছে। তো এটা ছিল 5 নাম্বার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা হলো আর্টিকেল নাম্বার 29 to 30, দুইটাই রয়েছে। ওকে, নেক্সট সাংবিধানিক প্রতিকারের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ওকে, এখন কি আর্টিকেল নাম্বার 32, আর্টিকেল নাম্বার 32-তে রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এই যে আর্টিকেল 32 রয়েছে, 32 নং আর্টিকেলটা যে রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ধারা, যে ডক্টর বি আর আম্বেদকর বলেছিল যে ভারতের সংবিধানের যে সোল, সেটা কি মানে আত্মা, সেটা হলো এই যে আর্টিকেল নাম্বার 32। আর আমাদের যে এখন আগে আরও 5টা কি পড়েছি, 5টা যে মৌলিক অধিকার নিয়ে পড়েছি, আর এটা হলো 6 নাম্বার। এই 5টা মৌলিক অধিকারের কোনো দামই থাকবে না, কোনো মানেই থাকবে না যদি এই 6 নাম্বার আর্টিকেলটা না থাকে, কারণ এটা সোল, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা থাকলেই বাকিগুলি যে থাকার মানে ইম্পর্টেন্স রয়েছে। তো এটা 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো মূল সংবিধানে এছাড়া 31 নং ধারায় সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি অন্তর্ভুক্ত ছিল। 1878-এর 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি বাদ দেওয়া হয়। ওকে, তো আমরা আগেরটার মধ্যে পড়েছিলাম যে 29 to 30 আগেরটা পড়েছিলাম। তো এখন কোশ্চেন আসতে পারে মিডলে 31টা কোথায় গেল। মিডলে 31টা এখানে দেওয়া আছে যে মূল সংবিধানের মধ্যে কি 31 নং ধারাটা ছিল, যেটা সম্পত্তির অধিকার, যে আমি ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম যে একটাকে কি আগে 7টা ছিল, 7টা মৌলিক অধিকার ছিল, 7টাকে বাদ দিয়ে একটা বাদ দিয়ে দিয়েছে, 7টা থেকে একটা বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে 6টা করা হয়েছে, বর্তমানে 6টা রয়েছে। ওই যে একটা কি বাদ দিয়েছে, সেটা 31 নং ধারাটা বাদ দিয়েছে। আর্টিকেল নাম্বার 31টা কি এটা বাদ দিয়ে দিয়েছে, সেটা ছিল সম্পত্তির অধিকার। সেটা কি ছিল? সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, প্রপার্টির অধিকার ছিল। ওকে, যেটা 31 নং ধারা ছিল, যেটা বাদ দেওয়া হয়েছে। আর এটা কবে বাদ দেওয়া হয়েছে? এটা 1978 খ্রিস্টাব্দে বাদ দেওয়া হয়েছে। কত নং? যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে বাদ দেওয়া হয়েছে। যে 44তম যে সংবিধান রয়েছে সেটার মধ্যে সংশোধন করা হয়েছে, সেটার মধ্যে এটাকে বাদ দেওয়া হয়েছে। কবে? 1978 খ্রিস্টাব্দে বাদ দেওয়া হয়েছে 31 নং ধারাটা, যেটা ছিল সম্পত্তির অধিকার। তো এখন বর্তমানে 6টা রয়েছে। ওকে, আর যে 6 নাম্বার যে রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, যেটা আর্টিকেল 32। এই আর্টিকেল 32টা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আগেই বলেছি ডক্টর বি আর আম্বেদকর বলেছে এটা হলো যে কি সংবিধানের সোল, ওকে, আত্মা। এটা না থাকলে, এই 6 নাম্বার আর্টিকেলটা যদি না থাকে, আর 6 নাম্বার মৌলিক অধিকার অর্থাৎ আর্টিকেল যে 32, আর্টিকেল 32টা যদি না থাকে, তাহলে কি বাকিগুলি থাকার কোনো মানেই থাকবে না। বাকিগুলি তখনই ইম্পর্টেন্ট থাকবে যখন আর্টিকেল নাম্বার 32 থাকবে। যখন বাকি অধিকারগুলি আমরা কোনো একটা নেই, আমাদের ধরেন সাম্যের অধিকার আমরা দিল না, তখন আমরা কি করব? এই আর্টিকেল 32-র আন্ডারে আমরা কি করতে পারবো? আমরা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আমরা অ্যাপিল করতে পারবো। আর্টিকেল নাম্বার 32 না থাকলে বাকি কাজগুলি আমরা করতেই পারবো না, বাকি অধিকারগুলি আমরা পাবোই না। তো এটাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হলো 6 নাম্বার যে অধিকারটা রয়েছে সেটা। ওকে, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই। ভারতের সংবিধানে মৌলিক অধিকার সমূহ সংযোজন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। যে ভারতের যে সংবিধানটা রয়েছে, এই ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেটা সংযোজন করা হয়েছে কোনখান থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের সংবিধানের অধিকার সমূহগুলি কি সংযোজন করা হয়েছে। নেক্সট, ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তৃতীয় অংশে, এই যে পার্ট 3, আর পড়েছিলাম প্রথম দিকে পার্ট 3-এ। টোটাল কয়টা রয়েছে পার্ট? টোটাল কয়টা অংশ রয়েছে? টোটাল রয়েছে 22-র মধ্যে 3 নাম্বার পার্টের মধ্যে ভারতের সংবিধানে যে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করেছে। তো মৌলিক অধিকার সম্পর্কে কোন অংশে আলোচনা করা হয়েছে? তৃতীয় অংশে, 3 নাম্বার অংশ, অর্থাৎ পার্ট 3-এ। নেক্সট, ভারতের সংবিধানে কোন ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? 12 থেকে 35 নং ধারায়। যে ভারতের সংবিধানে যে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে কোনটাতে? পার্ট 3-এ, অর্থাৎ তৃতীয় অংশে। আর কত নং ধারাতে করা হয়েছে? 12 থেকে 35। কততে? 12 থেকে 35 নং ধারাতে কি আলোচনা করা হয়েছে? কি নিয়ে? মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট,
এই ওয়ানলাইনারগুলি আছে, তথ্যগুলি আছে, এগুলি ছাড়াও কিন্তু আরও ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা আলোচনা করব, যেটা 50টার উপরে এমসিকিউ রয়েছে, সেগুলি আমরা দেখে নেব। আর এই যে ওয়ানলাইনারগুলি আছে, এগুলি আমাদের কাছে কিন্তু এখন ইজি লাগছে। কেন? কারণ আগে আমরা কনসেপ্টটা পড়েছি, তার জন্য এটা কিন্তু অনেকটা ইজি লাগছে। ওকে, সো এখানে কি বলেছে, ভারতের সংবিধানে কোন অংশটি ম্যাগনা কার্টা বলা হয়? কোন অংশটিকে ম্যাগনা কার্টা বলা হয়? তৃতীয় অংশটিকে, অর্থাৎ পার্ট নাম্বার 3। সংবিধানের তৃতীয় অংশে কয়টি মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করেছে? তৃতীয় অংশে তো মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করেছে পার্ট 3-এ। তার মধ্যে কয়টা মৌলিক অধিকার রয়েছে? 6টা। কয়টা রয়েছে? 6টা। এই যে 6টি নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? বর্তমানে কয়টি আছে? 6টি। ওকে, প্রথম কয়টি ছিল? 7টা, যেটা 7টা থেকে একটা বাদ দিয়ে দিয়েছে। তো 7টা থেকে একটা বাদ দিয়ে এখন বর্তমানে রয়েছে কি? 6টা। বর্তমানে রয়েছে 6টা। নেক্সট, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কয়টি মৌলিক অধিকার ছিল? 7টি। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কয়টি মৌলিক অধিকার ছিল? 7টি ছিল। আর বর্তমানে কয়টি আছে? বর্তমানে 6টি। কবে ভারতীয় নাগরিকদের একটি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়? যে আগে তো 7টি ছিল, তারপর একটা বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে করা হয়েছে 6টি। তো কবে বাদ দেওয়া হয়েছে? সেটা হলো এই যে 1978 খ্রিস্টাব্দে বাদ দেওয়া হয়েছে। ওকে, 1978 খ্রিস্টাব্দে বাদ দেওয়া হয়েছিল। কততম সংবিধান সংশোধনী আইনের সাহায্যে ভারতীয় নাগরিকদের একটি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়? কততম? 44তম সংশোধনী অনুসারে। 44তম সংশোধনী অনুসারে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের সাহায্যে কোন মৌলিক অধিকার বাদ দেওয়া হয়? সম্পত্তির অধিকার। যে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছিল কবে? 1978 সালে। কততম এই যে সংবিধান সংশোধনীর মাধ্যমে? 44তম। সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছিল। আর এটা কত নং ধারা ছিল? এই যেখানে আছে সম্পত্তির অধিকার। পূর্বে ভারতের সংবিধানে কোন ধারায় উল্লেখ ছিল? সেটা 31 নং ধারায় উল্লেখ ছিল। 31 নং ধারায়, যেটা পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সংবিধানে কোন ধারায় সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? যে বর্তমানে সংবিধানে কোন ধারায় সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করেছে? এই যে 300 নং ধারায় সম্পত্তির অধিকারটা বর্তমানে যে আলোচনা করা হয়েছে একটা যে ধারায়, আর্টিকেলে। তো সেটা কত নম্বর? সেটা হলো 300 নং ধারায়। 300 নং ধারায়। এখন আমরা দেখে নেব এমসিকিউ। ওকে, এমসিকিউ রয়েছে প্রায় 50টার উপরে, 50+ এমসিকিউ কিন্তু রয়েছে। তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল কিন্তু হবে। ওকে, সো 1 নম্বর এমসিকিউ, সংবিধানে কোন ধারাটিকে ডক্টর বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? যে সংবিধানে কোন ধারাটিকে ডক্টর বি আর আম্বেদকর কি বলেছেন? হৃদয় বা আত্মা, সোল বলেছেন বা বলেছেন। কোনটাকে বলেছেন? কোন ধারাকে বলেছেন? কি কি রয়েছে? 32 নং ধারা অনুযায়ী, 227 নং ধারা অনুযায়ী, 228 নং ধারা অনুযায়ী, এগুলি কোনোটি নয়। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, 32 নং ধারা অনুযায়ী। আর্টিকেল নাম্বার 32 কি ডক্টর বি আর আম্বেদকরের হৃদয় ও আত্মা বলেছেন? তো 32 নং ধারা, 32 নং ধারা, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 2 নম্বর, সংবিধানে কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ জারি করতে পারে? এখানে কি বলে, সংবিধানে কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিককে মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ জারি করতে পারেন? সেটা কি হবে? সেটা হবে অপশন নাম্বার এ, 32 নং ধারা অনুযায়ী, 32 নং ধারা অনুযায়ী। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। আমি আর বাকি অপশানগুলি পড়ছি না, আমি ডাইরেক্ট আনসারটাই বলছি। ভিডিওটা এমনিতেই লেন্দি হয়ে গেছে, নয়তো ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যাবে। তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট, 3 নম্বর, সংবিধানে কোন ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ জারি করতে পারেন? ওকে, এখন হাইকোর্টের নাগরিকদের মৌলিক অধিকার বলেছেন, আগেটা সুপ্রিম কোর্ট, এখনটা বলেছে হাইকোর্ট। তো এখন কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 226 নং ধারা অনুযায়ী। অপশন নাম্বার এ, 226 নং ধারা অনুযায়ী, এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। 4 নম্বর, সংবিধানে কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সমূহ নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ জারি করতে পারেন? তো কারেক্ট আনসার হবে 5টি। ওকে, অপশন নাম্বার এ। 5 নম্বর, সংবিধানে কোন অংশটিকে ম্যাগনা কার্টা বলা হয়? সংবিধানে কোন অংশটিকে ম্যাগনা কার্টা বলা হয়? তো কারেক্ট আনসার হবে তৃতীয় অংশকে, অপশন নাম্বার সি, তৃতীয় অংশকে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। 6 নম্বর, বন্দি প্রত্যক্ষীকরণ শব্দের অর্থ কী? বন্দি প্রত্যক্ষীকরণ শব্দের অর্থ কী? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, বন্দিকে যে ষোড়শীতে আদালতে হাজির করা। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার।
7 নম্বর, নিচের কোনটিকে স্বৈরাচারী আটকের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলেছেন? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, বন্দি পৃথকীকরণকে। অপশন নাম্বার ডি, বন্দি পৃথকীকরণকে। 8 নম্বর, নিচের কোনটিকে অ্যাওয়েকিং কল বলা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, পরমাদেশ। অপশন নাম্বার এ, পরমাদেশ। 9 নম্বর, পরমাদেশ শব্দের অর্থ কি? পরমাদেশ শব্দের অর্থ কি? আমরা আদেশ করি। পরমাদেশ শব্দের অর্থ হলো আমরা আদেশ করি। অপশন নাম্বার এ। 10 নম্বর, উৎপ্রেষণ শব্দের অর্থ কি? উৎপ্রেষণ শব্দের অর্থ কি? কারেক্ট আনসার হবে জ্ঞাত হওয়া বা নিশ্চিত হওয়া। জ্ঞাত হওয়া বা নিশ্চিত হওয়া। উৎপ্রেষণ শব্দের অর্থ হলো জ্ঞাত হওয়া বা নিশ্চিত হওয়া। অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। 11 নম্বর, অধিকার পৃচ্ছা কি? অধিকার পৃচ্ছা কি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার কোনো অধিকারে। ওকে, কোনো অধিকারে। নেক্সট 12, নিচের কোনটি বিচার বিভাগীয় ও আধা বিচার বিভাগীয় লেখো? নিচের কোনটি বিচার বিভাগীয় ও আধা বিচার বিভাগীয় লেখো? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, প্রতিষেধক ও উৎপ্রেষণ। প্রতিষেধক ও উৎপ্রেষণ। অপশন নাম্বার ডি। 13, নিচের কোন লেখাটি প্রশাসনিক কর্তৃপক্ষ, আইনি বিভাগীয় সংস্থা এবং বেসরকারি সংস্থা বা ব্যক্তি বিরুদ্ধে জারি করা যায় না? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, প্রতিষেধক। অপশন নাম্বার ডি, প্রতিষেধক। প্রতিষেধক যে লেখাটি রয়েছে সেটি প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইনি বিভাগীয় সংস্থা এবং বেসরকারি সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে জারি করা যায় না। এই প্রতিষেধক লেখাটি যে প্রশাসনিক কর্তৃপক্ষ, আইন বিভাগীয় সংস্থা এবং বেসরকারি সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে জারি করা যায় না। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 14, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কয়টি মৌলিক অধিকার আছে? মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কয়টি মৌলিক অধিকার আছে? 7টি। অপশন নাম্বার ডি। প্রথম কি মূল সংবিধানে কয়টি ছিল? 7টিই তো ছিল। নেক্সট 15, কবে ভারতীয় নাগরিকদের একটি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়? যে 7টি থেকে একটা বাদ দেওয়া হয়, যে বর্তমানে তো 6টা রয়েছে, তো একটা দিয়ে বাদ দেওয়া হয়েছিল, সেটা কত সালে, কবে বাদ দিয়েছিল? তো কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, 1978 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি। 16, কততম সংবিধান সংশোধনী আইনের সাহায্যে ভারতীয় নাগরিকদের একটি মৌলিক অধিকার বাদ দেওয়া হয়? যে কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যে একটি অধিকার বাদ দিয়েছিল, তো সেটা হবে 44তম সংশোধনী। অপশন নাম্বার ডি, 44তম সংশোধনী। অপশন নাম্বার ডি। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের সাহায্যে কোন মৌলিক অধিকার বাদ দেওয়া হয়? যে কোন মৌলিক অধিকারটা বাদ দিয়েছিল, তো সেটা কি হবে? সম্পত্তির অধিকার। অপশন নাম্বার সি, সম্পত্তির অধিকার। 18, সম্পত্তির অধিকার পূর্বে ভারতে ছিল। সম্পত্তির অধিকার পূর্বে ভারতে ছিল কত নং ধারার? কত নং ধারাতে ছিল? 31 নং ধারাতে ছিল। 31 নং ধারাতে সম্পত্তির অধিকার পূর্বে ভারতে ছিল। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। 19, বর্তমানে সংবিধানে কোন ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 300A নং ধারায়। 300A নং ধারায়। 20, বর্তমান ভারতের সংবিধানে মৌলিক অধিকারকে কি অধিকার হিসাবে স্বীকৃত প্রদান করা হয়েছে? বর্তমান ভারতের সংবিধানে মৌলিক অধিকারকে কি অধিকার হিসাবে স্বীকৃত প্রদান করা হয়েছে? কারেক্ট আনসার হবে আইনগত অধিকার, বিধিবদ্ধ অধিকার বা সাংবিধানিক অধিকার। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, আইনগত অধিকার, বিধিবদ্ধ অধিকার বা সাংবিধানিক অধিকার। 21, ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে ভারতের ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণ অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না? কোন সংবিধানে বলা হয়েছে? কোন ধারাতে? ভারতের সংবিধানে কোন ধারাতে বলা হয়েছে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 14 নং ধারাতে। অপশন নাম্বার ডি, 14 নং ধারাতে। 14 নং ধারাতে বলা হয়েছিল যে আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান যে অধিকার, সংরক্ষণ অধিকার করবে, সেটা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। তো 14 নং ধারাতে এটা বলা হয়েছিল। 22, ভারতের সংবিধানে কোন ধারায় বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে? যে যে বৈষম্যমূলক আচরণ কোন ধারা আমাদের ভারতের সংবিধানে বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা হয়েছে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 15 নং ধারায়। অপশন নাম্বার এ, 15 নং ধারায়। ওকে, নেক্সট 23,
ভারতের সংবিধানে কোন ধারায় সরকারি চাকরির ক্ষেত্রে সামান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? যে সরকারি চাকরির ক্ষেত্রে সবাই কি সমান অধিকার পাবে, সুযোগ পাবে। তো সেটা কত নং ধারাতে বলা হয়েছে? সেটা হবে 16 নং ধারাতে, অপশন নাম্বার এ, 16 নং ধারাতে, 16। দেন 24, ভারতের সংবিধানে কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতামূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে? অস্পৃশ্যতামূলক, যে আনটাচেবিলিটিতে, কাউকে টাচ করবে না, যে এরকম জিনিসটা, যে এই আচরণটা নিষিদ্ধ করা হয়েছে কত নং ধারাতে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 17 নং ধারাতে, অপশন নাম্বার এ, 17 নং ধারাতে। 25, কোন দেশের সংবিধানে অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক অধিকার সমূহ সংযোজন করা হয়েছে? তো কারেক্ট আনসার কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে, অপশন নাম্বার এ। যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এটারই কি সংবিধানে অনুকরণে ভারতের সংবিধান মৌলিক অধিকার সমূহ সংযোজন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 26, অধিকারের বিলে কথাগুলি কোন দেশের সংবিধান উল্লেখ করা হয়েছে? যে অধিকারের বিল, এই কথাগুলি কোন দেশের সংবিধানে উল্লেখ করা হয়েছে? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, অপশন নাম্বার এ, মার্কিন যুক্তরাষ্ট্রে। 27, ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? কোন অংশে, মানে কোন পার্টে? তো তৃতীয় অংশে, অপশন নাম্বার সি, তৃতীয় অংশে, অপশন নাম্বার সি। 28, ভারতের সংবিধানে কোন ধারায় মৌলিক অধিকার সম্পর্কে, যে ভারতের সংবিধানে কোন ধারায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? কোন ধারায়? সেটা কি হবে? 12 থেকে 35 নং ধারা সময়, অর্থাৎ অপশন নাম্বার সি, 12 থেকে 35 নং, যে 12 থেকে শুরু হয় 35 পর্যন্ত। এটার মধ্যে যে ভারতের যে সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 3 এ, কত অংশে? তৃতীয় অংশে, অর্থাৎ পার্ট 3 এ 12 থেকে 35 নং ধারা, তার মধ্যে কিছু সাবটপিক রয়েছে। ওকে, সো নেক্সট 29, ভারতের সংবিধানে কোন অংশটিকে ম্যাগনা কার্টা বলা হয়েছে? তৃতীয় অংশটিকে ম্যাগনা কার্টা যে বলা হয়েছে, তৃতীয় অংশটিকে। নেক্সট 30, সংবিধানের তৃতীয় অংশে কয়টি মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? 6টি। 31, বর্তমান ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? বর্তমানে কয়টি আছে? 6টি। নিচে কোন লেখটি প্রতিকারমূলক ও নিবর্তনমূলক? এটা হবে অপশন নাম্বার এ, বন্দি পৃথকীকরণ, অপশন নাম্বার এ। 33, সংবিধানে কোন ধারায় খেতাবের বিলুপ্তির কথা বলা হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে 18 নং ধারায়, অপশন নাম্বারে 18 নং ধারায়। 34, ভারতের সংবিধানে কোন ধারাটিকে সপ্ত স্বাধীনতার অধিকার বলা হয়েছে? সপ্ত স্বাধীনতার অধিকার বলা হয়েছে, ওই যে 19 নং ধারা, অপশন নাম্বার এ, সপ্ত স্বাধীনতার অধিকার বলা হয়েছে 19 নং ধারায়। 35, বর্তমানে 19 নং ধারায় কয়টি স্বাধীনতার কথা বলা হয়েছে? 19 নং ধারার মধ্যে যে অনেকগুলি স্বাধীনতার কথা বলেছে, তো কয়টি স্বাধীনতার কথা বলা হয়েছে? সেটা কি হবে? 6টি, অপশন নাম্বার বি, 6টি, অপশন নাম্বার বি। 36, কততম সংবিধান সংশোধনী আইনের সাহায্যে 19 নং ধারা থেকে সম্পত্তি অর্জন, সম্পত্তি ভোগ, দখল অধিকার বাদ দেওয়া হয়? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 44তম সংশোধনী, 44তম সংশোধনী। 37, কোন ধরনের জরুরি অবস্থা জারি করার সঙ্গে সঙ্গে 19 নং ধারা উল্লেখিত স্বাধীনতার অধিকার সমূহ উপভোগ করতে পারবেন না? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থার সময় জারি করার সঙ্গে সঙ্গে 19 নং ধারা উল্লেখিত স্বাধীনতা অধিকার সমূহ উপভোগ করতে পারবে না। 19 নং ধারার মধ্যে যে 6টা অধিকার রয়েছে, সেই 6টা অধিকার যদি জাতীয় জরুরি অবস্থা জারি করে দেয় সরকারে, জাতীয় জরুরি অবস্থা যদি জারি করে, তখন যে 19 নম্বরের মধ্যে যে অধিকারগুলি রয়েছে, সেই অধিকারগুলি কি যে কি করতে, যে মানুষটা কি আমরা উপভোগ করতে পারবো না। ওকে, নেক্সট 38, সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে জাতীয় জরুরি অবস্থা করা হলে নাগরিকগণ 19 নং ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকার সমূহ উপভোগ করতে পারবে না? যে কত নং ধারাতে এই কথাটা বলা হয়েছে যে যখন জাতীয় জরুরি অবস্থা জারি করবেন তখন নাগরিকরা 19 নং ধারার মধ্যে যে 6টা অধিকার রয়েছে, সেই 6টা অধিকার উপভোগ করতে পারবে না। সেটা কত নম্বর ধারাতে বলা হয়েছে? তো কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, 358 নং ধারাতে, 358 নং ধারাতে এই কথাটা বলা হয়েছে, এই লেখাটা জারি করা হয়েছে যে যখন ভারতের মধ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করা হবে তখন নাগরিকগণ 19 নং ধারার মধ্যে যে 6টা অধিকার রয়েছে সেগুলি উপভোগ করতে পারবে না। ওকে, 39,
সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে যে কোনো অপরাধের শাস্তি অপরাধের মাত্রার তুলনায় অধিক হবে না? তো এটা কারেক্ট আনসার হবে ডি, অপশন নাম্বার ডি, 21 নং ধারায়, 21 নং ধারায়, অপশন নাম্বার ডি। 40, সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুইবার বা দুই ধরনের শাস্তি প্রদান করা যাবে না? এই সংবিধানে কোন ধারার মধ্যে বলা হয়েছে যে কোনো একটা ব্যক্তি একটা অপরাধ করলো, সেই ব্যক্তিটাকে দুইবার বা দুই ধরনের শাস্তি তাকে দেওয়া যাবে না? তো এটা কত নং ধারাতে বললো? সেটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 20(1) নং ধারায়, অপশন নাম্বার ডি। ওকে, সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষী প্রদানে বাধা দেওয়া যাবে না? এটা কোন সংবিধানে বলা হয়েছে? এটা হবে অপশন নাম্বার ডি, 20 নং ধারায়, 3 নং ধারায়, অপশন নাম্বার ডি। 42, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা কোন ধারায় বলা হয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা কোন ধারার মধ্যে বলা হয়েছে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 21 নং ধারায়, অপশন নাম্বার এ। তারপর রয়েছে 43, কিভাবে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যায়? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী, আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী, অপশন নাম্বার এ। 44, সংবিধানে কোন ধারায় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে 6 থেকে 14 বছর পর্যন্ত মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়? কত নং ধারাতে? তো এটা কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, এটা হবে কারেক্ট আনসার, 21 ব্র্যাকেটের মধ্যে 1 নং ধারায়, অপশন নাম্বার ডি। 45, শিক্ষার অধিকার আইন কবে পাশ হয়? শিক্ষার অধিকার যে আইনটা সেটা কবে পাশ হয়? অপশন নাম্বার ডি, 2009 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি, শিক্ষার অধিকার এই যে আইনটা কবে পাশ হয়? 2009। 46, আটক কত প্রকার? আটক কত প্রকার? আটক হবে 2 প্রকার, অপশন নাম্বার এ, 2 প্রকার, অপশন নাম্বার এ, 2 প্রকার। 47, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে কত ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যেতে হবে? কত ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে? অপশন নাম্বারে 24 ঘন্টার মধ্যে। কোনো ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হবে তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। 48, নিচের কোনটির বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না? নিচের অপশনগুলির মধ্যে নিচের কোনটার মধ্যে যে পরমাদেশ জারি করা যায় না, তার বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি যে রয়েছে, অর্থাৎ বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি, রাজ্যপাল ও হাইকোর্টের মুখ্য বিচারপতি, স্বেচ্ছাধীন কাজের ক্ষেত্রে, এই তিনটার ক্ষেত্রে কোনো পরমাদেশ জারি করা যায় না। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 49, বন্দি প্রত্যক্ষীকরণ জারি করা যায় না? বন্দি প্রত্যক্ষীকরণ জারি করা যায় না, এগুলি সবগুলি কি কি? আটক আইনগত হলে, আদালতের নির্দেশ বা আদালতের এখতিয়ারের বাইরে আটক হলে, আইনসভা ও আদালতের অবমাননার অপরাধে আটক হলে, এই তিনটা হলে তার বিরুদ্ধে কি বন্দি প্রত্যক্ষীকরণ জারি করা যায় না? এগুলি সবগুলি, অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। 50, শিক্ষার অধিকার আইন কবে চালু হয়? শিক্ষার অধিকার আইন কবে চালু হয়? 2010 খ্রিস্টাব্দে। ওকে, তো এখানে অপশন রয়েছে 2010 খ্রিস্টাব্দে। এখন যদি এখানে থাকে 2009 থাকে, তো ওইটা থাকলে ওইটা দিয়ে দেবেন, মানে 2009 বা 10 এটার আশেপাশে থাকলে ওইটা দিয়ে দেবেন, অপশন নাম্বার ডি। 51, নিচের কোনটি 23 নং ধারায় নিষিদ্ধ করা হয়েছে? নিচের কোনটি 23 নং ধারায় নিষিদ্ধ করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। কি কি রয়েছে? মানব পাচার, তারপর যে বেগার প্রথা, যে কোনো ধরনের বাধ্যতামূলক শ্রম, এগুলি সবগুলি। তো 23 নং ধারাতে এগুলি নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো মানুষকে, যে আগে বলেছিলাম যে হিউম্যান ট্রাফিকিং, এটা করা যাবে না, বেগার প্রথা বা কোনো ধরনের বাধ্যতামূলক তাকে দিয়ে পরিশ্রম, তাকে দিয়ে কাজ করানো যাবে না। তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, এটা 23 নং ধারার মধ্যে এটা রয়েছে। 53, সংবিধানে কোন ধারা অনুযায়ী সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না? তো কারেক্ট আনসার কি হবে? এটা হবে অপশন নাম্বার এ, 28 নং ধারা অনুযায়ী, 28 নং ধারা অনুযায়ী, 28 নং ধারা অনুযায়ী সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না, অপশন নাম্বার এ। 54, সংবিধানে কোন ধারা অনুযায়ী ভারতের যে প্রান্তে বসবাসকারী যে কোনো অংশের নাগরিকগণ তাদের স্বতন্ত্র ভাষা, লিপি ও সংস্কৃতি রক্ষণাবেক্ষণ করতে পারবে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, 29
ওকে, 29 নং ধারা অনুযায়ী, অপশন নাম্বার এ 29 নং ধারা অনুযায়ী। 55, সংবিধানে কোন ধারা ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের সুরক্ষার ব্যবস্থা করে? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ 29 নং ধারা অনুযায়ী, 29 নং ধারা অনুযায়ী। 56, সংবিধানে কোন ধারা অনুযায়ী ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে? তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ 30 নং ধারা অনুযায়ী, 30 নং ধারা অনুযায়ী। 57, নিচের কোন লেখটি শুধুমাত্র নিবর্তনমূলক? নিচের কোন লেখটি শুধুমাত্র নিবর্তনমূলক? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি প্রতিষেধক, অপশন নাম্বার ডি প্রতিষেধক। প্রতিষেধক লেখটি শুধুমাত্র নিবর্তনমূলক। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, কনসেপ্ট প্লাস এমসিকিউ। তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি আলোচনা করলাম? ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট, আর তার সাথে আমরা আলোচনা করলাম কি কনসেপ্ট প্লাস এমসিকিউ। ওকে, কনসেপ্ট, তারপর কিছু অনলাইনে দেখলাম, তারপর এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো, বা তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। তো এখন বলে দিচ্ছি, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের কাছে কিন্তু নোটস রয়েছে, এবং আমরা নতুন ব্যাচও শুরু করছি। এটা এই সেশনে 12 নম্বর ব্যাচ। ওকে, তো তোমরা যারা অফলাইন ক্লাস করতে চাও, এই সেশনে 12 নম্বর ব্যাচ কিন্তু। অফলাইন ক্লাস করতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি একবার এডমিশন প্রসেসটাও বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস। তোমরা যদি টেট 1 এর জন্য এডমিশন নিতে চাও নিতে পারো, বা টেট 2 চাইলে টেট 2 নিতে পারো। তো এডমিশন ফিস 5,000 টাকা, এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাবে সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, এবং পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে, সম্পূর্ণ একদম ফুল নোটস পেয়ে যাবে, যেটা আমরাই জেরক্স করে দেবো, তোমাদের জেরক্স করতে লাগবে না। আর যারা আমাদের এখানে এডমিশন নেবে, তোমাদের জন্য থাকবে মক টেস্ট, অনলাইন মক টেস্ট প্রতিনিয়ত হয়ে থাকে। যেরকম একটা টপিক পড়ানো হলো ক্লাসের মধ্যে, তারপর যে রুটিন দেওয়া হয়, রুটিনের অ্যাকর্ডিং ক্লাস করানো হয়। ওই ক্লাসের মধ্যে প্রতিটা ক্লাসে প্রথমে কনসেপ্টটা বোঝানো হয়, তারপর সেখান থেকে মক টেস্ট নেওয়া হয়, এবং অফলাইন মক টেস্টেরও কিন্তু রয়েছে। প্রত্যেক মাসের লাস্টে অফলাইন মক টেস্ট হয়ে থাকে, যে পুরো মাস যা কিছু পড়ানো হলো তার বেসিসে ওয়েমার শিটের মধ্যে মক টেস্টটা নেওয়া হয়। প্রিন্টেড কোশ্চেন আমরা প্রোভাইড করি, ওয়েমার শিট প্রোভাইড করি, তারপর মক টেস্টটা নেওয়া হয়। তো 5,000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস 500 টাকা, যেটার মধ্যে সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবে, এবং অনলাইন এবং অফলাইন মক টেস্টও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর নতুন যে ব্যাচটা, যেটা হলো এই সেশনে 12 নম্বর ব্যাচ, এই 12 নম্বর ব্যাচটা শুরু হচ্ছে আগামীকালকে থেকে। ক্লাসটা শুরু হবে আগামীকালকে থেকে, অর্থাৎ 16 তারিখ থেকে, 16 মার্চ থেকে কিন্তু ক্লাসটা শুরু হচ্ছে 12 নম্বর ব্যাচে, যেটা হবে শনিবার এবং রবিবারের ব্যাচ দুপুর 12টা থেকে। তো যারা এডমিশন নিয়েছো, তো তোমরা চলে আসবে দুপুর 12টার মধ্যে, 12টা থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবং যারা এখনও এডমিশন হওনি, তোমরা কালকে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে চলে এসো, সেখানে এসে তোমরা এডমিশনটা নিতে পারো, বা তোমরা ক্লাস করো, ক্লাস করে দেখো, নোটসটা দেখো, যাচাই করো, যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশনটা কিন্তু নিতে পারো। ওকে, আর তোমরা যদি এডমিশনটা নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বারটা একবার বলে দিচ্ছি, 6009340523 নম্বরে। আর আমাদের কাছে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। যারা অনেকেই দূরে আছো, বা ধরো প্রাইভেট জব করছো, তোমরা অফলাইন ক্লাস নিতে পারবে না, অফলাইন কোচিংয়ে তো সুবিধা তো রয়েছেই, অনেকটাই বেনিফিট রয়েছে, কিন্তু কোনো কারণে তোমরা নিতে পারছো না, তো তোমরা শুধু নোটসটা নেবে, সেটাও তোমরা কিন্তু নিতে পারো। আর আমাদের কাছে কিন্তু আর্টসের জন্য, সায়েন্সের জন্য দুটোই কিন্তু রয়েছে, বাংলাও রয়েছে, ককবরকও রয়েছে। তো তোমরা কোচিং নিতে আসলে যে যেটা নিতে চাও সেটা নিতে পারো। আর্টসের নাও, সায়েন্সের নাও, টেট 1 এর নাও, বা টেট 2 এর নাও, বেঙ্গলি নাও, ককবরক নাও, সবগুলি পার্টি কিন্তু আমাদের কাছে রয়েছে। ওকে, তো নোটের প্রাইসটা বলে দিই, যারা শুধুমাত্র নোটসটা নেবে তাদের জন্য হলো টেট 1 নোটের প্রাইস 3,000 টাকা, এবং টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3,000 টাকা। এখন যদি দুটো তোমরা একসাথে নিতে চাও, তখন সেই ক্ষেত্রে পড়বে 5,000 টাকা। কম্বাইন্ড নোট নিলে 5,000 টাকা। শুধুমাত্র টেট 1 হলে 3,000, শুধুমাত্র টেট 2 হলে 3,000, দুটো একসাথে নিলে হবে 5,000 টাকা। তো এটা বললাম শুধুমাত্র টেটের জন্য। আমাদের কাছে টিটিএডিসির নোটসটা রয়েছে, সেটার বিষয়ে জানতে হলো তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা ক্লাস রিলেটেড, নোটস রিলেটেড, বা এডমিশন হতে চাও, মক টেস্ট, বা যে কোনো বিষয়ে তোমরা জানতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না, এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।